জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। দুর্নীতি করলে কারো রেহাই নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত। বরগুনার আমতলীতে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 3 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। বিকল্প না থাকায় অবরুদ্ধ জীবনযাপন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়। সরকারের নানামুখী পদক্ষেপে অর্থ বছরের শেষে মূল্যস্ফীতি কমবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। দুর্নীতি বিরোধী অভিযানে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানান প্রধানমন্ত্রী। এদিকে সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অর্থ বিল 2024। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় বসছে 14,50,790 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 7.5 লাখ এবং ছাত্রী 7 লক্ষাধিক। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ সহ প্রশ্ন ফাঁস ঠেকাতে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ রয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। 9 জুলাই থেকে শুরু হতে যাওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। বরগুনার আমতলীতে সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 3 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। বিকল্প পথ না থাকায় অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা। এই অবস্থায় দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বরগুনা থেকে সাগর আকনের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গত 22 জুন বরগুনার আমতলীর হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত হয় 2 শিশুসহ 9 জন। এরপর থেকেই উপজেলার সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হলদিয়া, চাওড়া ও আমতলী সদরের একাংশ সহ 3টি ইউনিয়ন। স্থানীয়রা বলছেন, সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে 30,000 মানুষ চলাচল করতেন। এটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সরকারের কাছে জানাইতে আছি যে আমি যত তাড়াতাড়ি হোক ব্রিজটা আমরা এটা কাজটা যাতে সকালে হয়, এই জন্য আমি তার কাছে অনুরোধ করতে আছি। ডেলি 30-40 হাজার মানুষের যাতায়াতের এই রোড। আমতলীর সাথে যোগাযোগ, প্রায় মানুষের বাসা বাড়ি আমতলী আছে। জেলায় ধান ও তরমুজ চাষে খ্যাতি অর্জন করা হলদিয়া ইউনিয়নের কৃষকরা জানান, ঠিকাদার ও এলজিডির গাফলতির কারণেই ভেঙেছে সেতু, ঘটেছে প্রাণহানি। এলাকার মানুষ ও কৃষি বাঁচাতে সেখানে গার্ডার ব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। এটা তো একবারে বন্ধ হয়ে গেছে, আইতে অনেক দূর ঘুরিয়ে আইতে হইব। বৃষ্টি হইলে আর গাড়ি ঘোড়ার ব্যবস্থা হবে না। ভালো ব্রিজ, ধরনের ব্রিজ করিয়ে দেব, নালে আমাকে খুব কষ্ট। 3 ইউনিয়নের মোহনা এই ব্রিজটা প্রায় প্রতিদিনই প্রায় 1030 লোক এপার ওপার পারাপার করে। গাড়ি যাতায়াত করতো, কিন্তু ব্রিজের উপরে উঠে কোনো মানুষ খাড়াইতো না, কারণ ব্রিজ গাড়ি উঠলেই ব্রিজ দোলে, যে কোনো সময় পড়তে পারতো। তবে ঠিকাদারের পক্ষে সাফাই গিয়ে এলজিডির এই প্রকৌশলী বললেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি ভেঙে পড়েছে। 5টা প্রাকৃতিক দুর্যোগ 30 বছরে সে ফেস করছে। ফেস করানো সেখানে তো তার স্ট্রাকচারের গুণগত মান ভালো করলো, প্রাকৃতিক দুর্যোগে তো সে অনেক ক্ষতি বিধ্বস্ত, অনেক কিছু সংগঠিত হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে নতুন করে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমি এবং দেখেছি শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়েছি। স্থানীয় জনসাধারণের কাছে আমি কথা দিয়ে এসেছি যে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব এই চাওড়া এবং হলদিয়া ইউনিয়নের এই যে সংযোগ সেতু, এটা আমরা নতুন করে নির্মাণ করব। জনদুর্ভোগ লাঘবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের কথাও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, আমতলীর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 3 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ভাঙা সেতুর বর্তমান অবস্থা কি এবং কর্তৃপক্ষ কি বলছে?
জানেন যে গত 22 তারিখে কিন্তু গত শনিবারে কিন্তু যে এই আমতলীর যে হলদিয়া এবং চাওড়ার যে একটি ব্রিজ রয়েছে সেটি কিন্তু ভেঙে পড়ে একটি মাইক্রোবাস সহ, এবং ঘটনাস্থলে কিন্তু 7 জন মারা যায় এবং পরবর্তীতে কিন্তু আরো 2 জন হসপিটালে মারা যায়। মোট কিন্তু 9 জন এখানে কিন্তু এই ব্রিজ ভেঙে মারা যায়। এবং এরপর থেকেই কিন্তু এই যে প্রায় 3টি ইউনিয়নের সাথে কিন্তু এই যে আমতলীর উপজেলার কিন্তু যোগাযোগ একদমই বিচ্ছিন্ন, কারণ এই একটি যে ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল আগ থেকে, এই ব্রিজই তাদের একমাত্র মাধ্যম ছিল আমতলী এবং বরগুনার সাথে যোগাযোগে, সেটি কিন্তু এখন বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন যে সেই ব্রিজ এখনো সেই অবস্থায় পড়ে রয়েছে। আমরা দেখেছি যে এই ব্রিজ ভেঙে যাওয়ার পরে কিন্তু যে এলাকাবাসীর যে উদ্যোগে কিন্তু আপনাকে যদি দেখাই যে এলাকাবাসীর উদ্যোগে কিন্তু এরই ঠিক 200 ফুট দূরে কিন্তু একটি সাঁকো নির্মাণ করছেন এলাকা। এখানে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু একটি সাঁকো তৈরি করছেন শুধুমাত্র চলাচলের জন্য। আমরা কথা বলেছি যে এখানের যে উপজেলা প্রকৌশলী, এবং আমরা কথা বলেছি যে বর্তমান যে এখানের যে সংসদ সদস্য রয়েছেন তার সাথে, এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু গত 3 দিন আগে কিন্তু সংসদে এই ব্রিজ, শুধু এই ব্রিজটি নয়, হলদিয়ার এবং বরগুনার মোট 58টি ব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে, সবগুলির ব্যাপারে কিন্তু সংসদে তিনি কথা বলেছে। তো আমি যদি আপনাকে বলি যে এখানে আসলে এই যে ব্রিজটি, এই যে হলদিয়ার ব্রিজটির কারণে কিন্তু এই টোটাল হলদিয়া এবং যে চাওড়ার এবং আমতলী সদরের কিছু অংশের মানুষের প্রায় 1.5 লক্ষাধিক মানুষের কিন্তু তারা যে যোগাযোগ উপজেলার সাথে সেটি কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। তো এই ছিল মার্জিয়া আমার কাছে আমতলী থেকে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে একটু পর। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন মুরাদ। নয়ন, পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও কেন্দ্রের নিরাপত্তা সহ সার্বিক অবস্থা দর্শকদের জানাবেন। জানেন যে আজকে সারা দেশে একযোগে লাখ শিক্ষার্থী সারা দেশে এইচএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। তো সেক্ষেত্রে সারা দেশে এই এইচএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুক্রাবাদের রাসেল স্কোয়ারের নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি। ঠিক পরীক্ষা শুরু হবে, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই বৃষ্টির কারণে শিক্ষার্থী এবং অভিভাবকরা অনেকটা বিপাকে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো আমরা যেটা ইনফরমেশন জানাতে চাই সেটি হচ্ছে পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে প্রস্তুতির কারণে বলা হয়েছিল যে যদি রাস্তায় যানজটের সৃষ্টি হয় সেই যানজট থেকেও কিন্তু উত্তরণের জন্য শিক্ষার্থীদেরকে ব্যাপক সাপোর্ট পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, এবং কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, যে টিম রাস্তায় যদি কোনো শিক্ষার্থী আটকে যান সেক্ষেত্রে তারা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে এবং দ্রুত তাদেরকে যানবাহনের সাপোর্টও দেবে। আপনারা জানেন যে আজকে এইচএসসি সমমান মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি ভোকেশনাল বিভিন্ন শিক্ষা বোর্ডের আজকে 14.5 লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে 2700-র উপরে কেন্দ্রে একমাত্র সিলেট বিভাগ ছাড়া বাকি সারা দেশে সব শিক্ষা বোর্ডে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকা মহানগরীতে 80টির উপরে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। কিন্তু এই বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক শিক্ষার্থীরা আসছে, অভিভাবকরা ভিড় করছেন গেটে, তারা ঠিকমতো যানবাহন পাচ্ছেন না। বৃষ্টিটি এমন সময়ে এই বৃষ্টিপাত হয়েছে যে অনেকটা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে। নাদিয়া। নয়ন, আপনাকে ধন্যবাদ। মোহনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর পাল্টে গেছে নরসিংদী সদর উপজেলার 5 গ্রামের মানুষের জীবনযাত্রা। দীর্ঘদিন সংস্কার না করায় মাধবদী বথুয়াদি সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা। এ নিয়ে মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। রাতারাতি সড়কটি সংস্কার করেন তারা। নরসিংদী থেকে রেজাউল করিমের রিপোর্ট।
দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে নরসিংদীর মাধবদী বৌথাদি সড়কের 2 কিলোমিটার অংশ। এতে চরম দুর্ভোগে পড়ে সদর উপজেলার 5 গ্রামের কয়েক হাজার মানুষ। বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এ পথে চলতে বাধ্য হন তারা। আগে গাড়ি চালাতেছি না, গাড়ি উল্লে গেছে, রাস্তা খারাপ ছিল, বাসের হাক্ক আছিল। কিছু কিছু সময় আমরা গামছা ফিং দেয়া এই খাড়া ভালো লাগছে। এ নিয়ে মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর সড়কটি সংস্কার ও কয়েকটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে আমূল পাল্টে যায় কৃষি নির্ভর এই এলাকাটির জীবনযাত্রা। আমরা দীর্ঘ 30 বছর যাবৎ অনেক অবহেলিত ছিলাম এই রাস্তার ব্যাপারে। যাক, মোহনা টিভিকে অনেক ধন্যবাদ এই ব্যাপারে, যে রাস্তাটার ব্যাপারে অনেক ওনারা তুলিয়ে ধরছে কয়েকবারই মিডিয়াতে। মোহনা টিভির আমরা ধন্যবাদ জানাই। এই 30 বছর ধরে আমরা রাস্তা খুব কষ্ট করে যাচ্ছিলাম। এই যে রাস্তাটা হতে জনগণে এত উপকার হয়েছে বলার বাইরে। মনে করেন 50,000 ডিসিমের জায়গা 2.5 লাখ টাকা রাস্তা। আমরা অনেক তো মনে করেন আলাদা গাড়ি ঘোড়া অনেক মেল বিক্রি করার ভাব হয়েছে। সড়কের দুপাশে বিস্তীর্ণ সবুজের সমারোহ দেখতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন অনেকেই। বিকালে প্রায় ঘুরতে আসি এবং আমাদের আশেপাশে পরিবেশটা খুব শান্ত, মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস, সুন্দর নতুন একটা রাস্তা হয়েছে। সবাই আসে এখানে ঘুরতে, আমরা মোটরসাইকেল নিয়ে আসছি। এলাকায় আরো 7টি পাকা এবং 18টি কাঁচা সড়কের কাজ চলমান রয়েছে বলে জানায় এই জনপ্রতিনিধি। 18টার মতো কাঁচা রাস্তা আমরা এই অল্প সময় করেছি, ইটের সোলিং রাস্তা করেছি, ড্রেন করেছি। এগুলো সবকিছু এমপি মহোদয় শুরু করে উন্নয়ন প্রকল্প, বিভিন্ন প্রকল্প দেওয়ার কারণে আমি করতে পারছি। আর বাকি সড়কের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা জানান এলজিডির এই কর্মকর্তা। কাজ বর্তমানে চলমান আছে এবং রাস্তাটির কাজ দ্রুত গতিতেই আমরা শেষ করার জন্য চেষ্টা করতেছি এবং হয়ে যাবে। রাস্তাটি সমাপ্ত হলে এলাকার জনগণের অনেক উপকার হবে। এই সড়ক নির্মাণে শুধু যাতায়াত ব্যবস্থা উন্নতি হয়েছে এমনটি নয়, বোথাদি, কাজিরগাঁও, কালী ভৈরবপুর সহ 5টি গ্রামের বেড়েছে জীবনযাত্রার মান। তবে নির্মাণাধীন যে সড়কগুলো রয়েছে এই সড়কের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করে যাতায়াতের উপযোগী করে তুলবে, এমনটাই দাবি স্থানীয়দের। নরসিংদী থেকে রেজাউল করিম, মোহনা সংবাদ। দর্শক, মাধবদী বাথুয়াদি সড়ক সংস্কারের বিষয়ে জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, সড়ক সংস্কারের পর এলাকাবাসীর প্রতিক্রিয়া কি? ধন্যবাদ মার্জিয়া। আসলে নরসিংদী শহরের যে প্রাণকেন্দ্র মাধবদী শহর থেকে কিন্তু 2 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি। এখানে কিন্তু দীর্ঘদিন কিন্তু ধরে এই সংস্কার 2 কিলোমিটার সংস্কার, রাস্তা সংস্কারের অভাবে কিন্তু মানুষের যে দুর্ভোগ সে আমরা চিত্রটা তুলে ধরেছি মোহনা টিভির মাধ্যমে। তো এরপরে কিন্তু আসলে স্থানীয়রা এবং নরসিংদী এলজিআইটি কর্তৃপক্ষের উদ্যোগে কিন্তু এই সড়কটি সংস্কার করা হয়েছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি এখানে জীবনযাত্রার মানটাও কিন্তু বেড়েছে। তো আমাদের সাথে এখন রয়েছে এই স্থানের জনপ্রতিনিধি, তিনি আমাদের জানাবেন আসলে তাদের প্রতিক্রিয়াটা, আসলে এই সড়ক নির্মাণে আপনাদের কি কি সুবিধা হয়েছে এবং কেন অবহেলিত ছিল দীর্ঘদিন আপনার। ধন্যবাদ মোহনা টিভিকে। বিগত 30 বছর যাবৎ আমাদের বথুয়াদি, গাজীরগাঁও, গাজীরগাঁও আমরা যে দুর্ভিক্ষ জীবনযাপন করছিলাম, আজকে এই সাংবাদিক ভাই অনেকবারই আমাদের সাক্ষাৎকার নিয়েছেন, যার জন্য আজকে আমরা এতটুকু এগোতে পারছি এবং এই রাস্তাটা হওয়াতে আমাদের অত্র এলাকার অনেক উন্নয়ন হয়েছে, জায়গার মান বেড়েছে এবং বাকিটা যে এই যে অটো স্ট্যান্ড হইতে গাজীরগাঁও শেষ মাথা পর্যন্ত রাস্তাটা হচ্ছে, ইটের কণা রুলার দিয়ে ফিনিশিং করা হচ্ছে এবং বাকিটা যদি আমাদের বথুয়াদি যে ব্রিজটা হয়, ব্রিজ হইতে বথুয়াদি বাজার পর্যন্ত হইলে মনে হয় যে আমার 5 নং ওয়ার্ডবাসীর আর কোনো সমস্যা থাকবে না বলে মনে হয়। আর এই সাংবাদিক ভাই আমাদের জন্য অনেক কিছু আপনি সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সাক্ষাৎকার নিয়েছেন, আপনার ভালোবাসায় আজকে আমরা এইটুকু আসতে পেরেছি। এবং মোহনা টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিটা খবরের নিউজে আমাদের এই মহিষাসুরা ইউনিয়ন 5 নং ওয়ার্ড এই বথুয়াদিবাসী জন্য যে এই প্রচার করা হচ্ছে, তার জন্য সারা বাংলাদেশের মানুষ যে দেখেছে। আমি আমাদের নরসিংদী সদর থানার এমপি মহোদয়কে ধন্যবাদ দেই। উনি মহৎ ব্যক্তি, উনি ভালো লোক, উনি আমাদের এলাকার অনেক উন্নয়ন করেছে এবং আশা করি বথুয়াদি ব্রিজ হইতে যদি আমাদের সুরমা বাজার পর্যন্ত রাস্তাটা পাকাকরণ করা হয় এবং ব্রিজটা হয়, তাহলে আমার মনে হয় আমাদের অত্র এলাকার আর কোনো দুর্ভিক্ষ থাকবে বলে আমার মনে হয় না।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন এখানকার জনপ্রতিনিধির কথা, তিনি জানাচ্ছিলেন তাদের এবং সফলতা এবং দুর্ভোগের কথা। এখানে আমরা কথা বলবো এখানের স্থানীয় এক শিক্ষকের সাথে, তিনি আমাদের জানাবেন আসলে যাতায়াতের যে দুর্ভোগ ছিল এবং আপনাদের শিক্ষার্থী কিন্তু ঠিকমতো শিক্ষা গ্রহণ করতে স্কুলে আসতে পারেনি যাতায়াতের জন্য। এখন তো রাস্তা সংস্কার করা হয়েছে, এখন আপনি শিক্ষার্থীদের কেমন আশা পাচ্ছেন? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক ছেলে মেয়ে এখান থেকে মাধবদী এসপিতে পড়তে যায় এবং গার্লস স্কুলে, কিন্তু তাদের অনেক কষ্ট হতো যেতে। রাস্তায় এমন অবস্থা ছিল যে গাড়ি আসতে চাইতো না, তারা অনেক সময় 3-4 কিলোমিটার হেঁটে আসতে হইতো। কিন্তু এখন তারা এই রাস্তা হওয়ার কারণে খুব সহজে যেতে পারছে। এছাড়া এখানের স্কুলগুলোতে অনেক টিচাররা আসতে চাইতো না, কিন্তু এখন এটা হওয়ার কারণে সহজেই অনেক টিচাররা আসতেছে এবং এই অত্র এলাকার মানুষ খুব ভালো শিক্ষা পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে মার্জিয়া যদি বলতে চাই, এই 2 কিলোমিটার সড়ককে কিন্তু আমূল পাল্টে দিয়েছে এই গ্রামের দৃশ্যপট। তবে বাকি যে নির্মাণাধীন যে সড়কগুলো রয়েছে, এই সড়কের কাজগুলো দ্রুত শেষ করবে, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছে। তাহলে কিন্তু এই গ্রামের যে আসলে সড়ক যাতায়াতের যে দুর্ভোগ, সেটা একেবারে বিলীন হবে, এমনটাই তারা আশা করছে। মার্জিয়া। রেজাউল, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দফায় পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কুকি চীনের 30 সদস্যকে বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বান্দরবান জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, স্থানীয়ভাবে কেএনএফ সদস্যদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। এর আগে গত 11 জুন 16 নারী সহ 31 কেএনএফ সদস্যকে স্থানান্তর করা হয়। গত 2 এপ্রিল বান্দরবানে একাধিক ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় কুকি চীনের 110 সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহসান সিদ্দিকী সহ অন্যান্যরা। পরে তোমাতে স্মার্ট বাংলার শীর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এমআর আসাদ। আসাদ, আপনাকে স্বাগত স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই আমরা শিরোনামগুলো দেখে নিব। শুরুতে আমার কাছে আছে প্রথম আলো। তার শিরোনাম করেছে, ধনীদের ছাড়, কালো টাকা সাদা করার সুযোগ রইল। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রধানমন্ত্রী। ফিরে আসার বিরাট গল্পে আবার চ্যাম্পিয়ন ভারত। কোনো অনুমতি ছিল না, ভাঙা হলো পুরো সাদিক এগ্রো। দৈনিক ইত্তেফাক তার শিরোনাম করেছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, দুর্নীতি করলে ধরব। সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী। সর্বোচ্চ কর হার 25% থাকছে। সংসদে অর্থ বিল পাস। হাঁটতে না পারলেও ভোটে ট্রাম্পকে হারাবো, বাইডেন। আছে সমকাল। শামসুদ্দোহার শুধু গাছেরটা খান না, তলারটাও কুরান। বেনজির মতিউরের নামে মামলা এ সপ্তাহেই। কোহলির রাঙানো শেষে চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ প্রতিদিন তার শিরোনাম করেছে, দুর্নীতি কাণ্ডে তোলপাড়। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, সংসদে প্রধানমন্ত্রী। 17 বছর পর ভারত চ্যাম্পিয়ন। টি-20 বিশ্বকাপ। পাল্টাপাল্টি হুঁশিয়ারি, ছাড় দেবে না কেউ। আছে যুগান্তর তার শিরোনাম করেছে, একই বৃন্তে দুটি ফুল, ফয়সাল মতিউর। অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। 17 বছর পর আবারও টি-20-র বিশ্বসেরা ভারত। বাংলাদেশ ব্যাংকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশ রূপান্তর। 100 বছর পর জমিদাতার খোঁজে ঢাবি। এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করা গেল না। বণিক বার্তা। সবচেয়ে বেশি সমিলে সর্বনিম্ন হোটেল রেস্তোরাঁয়, বেসরকারি খাতে ন্যূনতম মাসিক মজুরি। ভারতের দ্বিতীয় শিরোপা।
The Daily Star. No one will be spared in drive against graft. PM tells Parliament. Calls for Biden to step aside, grow louder. এই ছিল প্রধান শিরোনামগুলোর আজকের শিরোনাম। আমরা এই শিরোনামগুলো ধরেই যাব, তবে যে বিষয়গুলো সবগুলো পত্রিকাতেই ফলোভাবে প্রকাশ হয়েছে। গতকাল টি-20 বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ জিতেছে, মানে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যে ক্রিকেট দল, ম্যাচটি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। প্রথমে আসলে জানাতে চাই যে যে ম্যাচটি ছিল সেটার স্কোরটা ছিল কি। সেই স্কোরে দেখা যাচ্ছে যে ভারত 176 রান করেছে 7 উইকেটে এবং দক্ষিণ আফ্রিকা 169 রান করেছে 8 উইকেটে, এবং সেই ম্যাচে ভারত 7 রানে জয়ী হয়েছে। কিন্তু এই ম্যাচের দুইটাই বিষয় ছিল সবচেয়ে সবার আগ্রহের কেন্দ্রের। প্রধান কারণ ছিল যে একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, তাকে আসলে চোকার্স বলা হয় সবসময়, যে তারা সবসময় দেখা যায় যে ভালো খেলে এবং ফাইনাল পর্যন্ত যেয়ে তারা সবসময় কিন্তু আসলে ম্যাচগুলো হেরে যায়। এই বিষয়টা কিন্তু সবসময় হয়। আর যে কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল যে ভারতের দুইজন একদম শীর্ষ যে প্রতিভাবান বা যারা দীর্ঘদিন ধরে ভারতের ক্রিকেট দলে হাল ধরে রেখেছেন এমন দুজন ক্রিকেটার, এবং মূলত তারা ব্যাটসম্যান, তাদের রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল আন্তর্জাতিক টি-20 ম্যাচগুলো থেকে আর কি। তো সেই দিক থেকে যদি আমরা বলি, 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয়েছিল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রায় 5টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত, এবং সেই 5টা আইসিসি টুর্নামেন্টের একটিতেও কিন্তু তারা আসলে ফাইনালে জয়ী হতে পারেনি। সুতরাং এবার আসলে দক্ষিণ আফ্রিকার নামে যে একটা অপবাদ ছিল বা একটা দুর্নাম ছিল যে তারা চোকার্স, তারা ফাইনালে গিয়ে হেরে যায়, এই বিষয়টা যদি এই ম্যাচটা যদি তারা হেরে যেত তাহলে কিন্তু দেখা যেত যে এই নামটা আসলে ভারতীয় ক্রিকেট দলের ঘাড়ে না জানি পড়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। এবং পুরো খেলাটা কিন্তু দক্ষিণ আফ্রিকার হাতেই ছিল সারাক্ষণ। শেষ দিকে যখন 36 বলে 54 রান প্রয়োজন, তখনও কিন্তু দক্ষিণ আফ্রিকা খুব ভালো অবস্থায় ছিল, এবং যে ওই সময়ে কিন্তু অক্ষয় প্যাটেলের যে একটি ওভারের মধ্যে প্রায় 24 রান উনি দিয়ে দেন, এবং তখন কিন্তু মোটামুটি 30 বলে যখন 30 রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য, তখন কিন্তু মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে দক্ষিণ আফ্রিকায় চোকার্সের অপবাদ থেকে বের হয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের। কিন্তু দেখা গেল যে ওই সময়ই কিন্তু যখন হাইনরিক ক্লাসেন উনি যখন আউট হয়ে গেলেন 27 বলে 30 রান করে, তখন থেকেই কিন্তু দক্ষিণ আফ্রিকার আসলে পতনটা শুরু হয়, এবং ধারাবাহিকভাবে ওই ধারাবাহিকতায় দেখা যায় যে ভারতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে যায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে গতকাল জাতীয় সংসদে 2024 সালের অর্থ বিল পাশ হয়েছে, এ বিষয়ে কিছু বলবেন? আসলে এবারকার একই সময় যখন আমরা দেখছি যে বাজেটটা পাশের একেবারে কাছে চলে এসেছে এবং অর্থ বিলটা যখন গতকাল পাশ হলো, এই সময়ে কিন্তু আমরা দেখছি যে সারা দেশে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের অভিযান আমরা দেখছি, এবং প্রতিদিন পত্রিকার, এবং আজকেও আপনি দেখছিলেন যে পত্রিকার সবগুলো পত্রিকার মধ্যে কিন্তু কম বেশি দুর্নীতিদের বাজদের বিরুদ্ধে সরকারের যে অভিযান সেগুলোর কিন্তু উল্লেখ করা রয়েছে। কিন্তু এই সময় কিন্তু আসলে দুটি বিষয়ে খুবই আশা করেছিলেন, বিশেষ করে আমরা যখন অর্থনীতিবিদদের সাক্ষাৎকার নিয়েছি তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে ধনীদের করের যে 30% এবং কালো টাকা সাদা করার যে 15%-এর একটি বিষয় ছিল, সেই ক্ষেত্রে আসলে তারা ভেবেছিলেন যে এবার অর্থ বিলে সেই বিষয়টি আসবে, এবং কালো টাকা সাদা করার সুযোগটা নিয়ে যে আসলে এত সমালোচনা হচ্ছে সরকার আসলে সেদিক থেকে পিছু হটে আসবে বলে তারা ধারণা করেছিলেন, কিন্তু সেটি কিন্তু হলো না, সেটা আমরা দেখলাম। দ্বিতীয় যে বিষয়টি হয়েছিল সেটি হচ্ছে যে গাড়ি শুল্কমুক্ত, এমপিদের শুল্কমুক্ত গাড়ি আনার বিষয়ে আসলে অর্থমন্ত্রী বলেছিলেন যে সেটি যেন আসলে থামিয়ে দেওয়া হয়, সেটা যেন আর আসলে সামনে সুযোগটা না থাকে, কিন্তু আমরা অর্থ বিলে দেখেছি যে সেটির সুযোগ কিন্তু এমপিরা পাচ্ছেন, সেটা বহাল রইল। তো সুতরাং আসলে একদিকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে, আবার 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে, আসলে এটি একটু সাংঘর্ষিক লাগে বই কি। আরেকটি বিষয় যেটি হচ্ছে ফোকাস হয়েছে বেশি, সেটি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি যে মন্তব্যের বিষয়টি, এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি হচ্ছে আসলে শেষ পর্যন্ত বিএনপির একটি আন্দোলনের রাস্তা আমার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়, যখন আমি তাদের আন্দোলন বা সমাবেশগুলোতে গিয়েছি আমার কাছে এটা মনে হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে আসলে গত 5টা টার্মে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পরে 4র্থ টার্মেও আওয়ামী লীগ সরকার আসলে বহাল তবিয়তেই তাদের শাসন কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু বিএনপির আসলে গত 15 বছরে কোনো অর্জন আসলে ওইভাবে তারা কিন্তু নিয়ে আসতে পারেনি। সেটা
আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং শেষ তারা যখনই যে ইস্যুটাকে ধরেছে, যে মোদ্দা কথাটাতে তারা যেতে চেয়েছে, কোনোটাতে কিন্তু এখন পর্যন্ত তারা সফলতা আনতে পারেনি। তাদের নেত্রীর যে মুক্তির বিষয়টি নিয়ে তারা এখন আন্দোলনের কথা বলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিন্তু বলেছেন যে আসলে তারা যদি আন্দোলনে সহিংসতা করে সেটা কিন্তু ঠেকানো হবে। এবং আমরা পূর্বেও কিন্তু দেখেছি যে বিএনপি তার কথা রাখতে না পারলেও কিন্তু আন্দোলন ঠেকানোর কথা যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকবে তারা এরকম একটা কথা বলেছে, তারা কিন্তু কথাটা রেখেছে। কিন্তু বিএনপি যখনই যে একটা আন্দোলনের ইস্যু ধরেছে সেটা কিন্তু তার টিকে রাখতে পারে। কিছুদিন আগের কথা আপনাকে কিন্তু আমি মনে করে দিই, বিএনপির যিনি একজন শীর্ষ নেতা রিজভী আহমেদ, উনি কিন্তু প্রকাশ্যে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন যে ভারতীয় পণ্য ঠেকানো হবে, এটা আমরা বর্জন করব, বয়কট করব, এই ধরনের কথাও কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু আমরা শেষমেশ দেখেছি যে বাংলাদেশে কিন্তু ভারত ট্রানজিটে ট্রেনের চলাচলের সুযোগটা কিন্তু নিয়ে নিয়েছে, কিংবা তিস্তার পানি বন্টন থেকে কিন্তু আমরা ভালো কোনো ফলাফল আনতে পারিনি। সুতরাং ভারতীয় পণ্য বর্জন কিংবা ভারতেরকে কূটনীতিকদের এই দেশে আসা যাওয়া নিয়ে তারা যে বিষয়গুলো আসলে বলেছিল, শেষমেশ কিন্তু সেই কোনো বিষয়ে তারা কিন্তু ফাইনালি কোনো রেজাল্ট আনতে পারেনি। সুতরাং খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়েও যে তারা খুব একটি ভালো ফলাফল আনতে পারবে বলে আমি আশা করি না। আসাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। দুর্নীতি করলে কারো রেহাই নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত। বরগুনার আমতলীতে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 3 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ, বিকল্প না থাকায় অবরুদ্ধ জীবনযাপন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।